তো আমরা এখন দেখতে পাচ্ছি যে এখানে লিখেছি শর্ট সার্কিট টেস্ট বা এসসি টেস্ট। তো এই টেস্টটা থেকে আমরা যেটা জানতে পারি সেটা হচ্ছে যে কপার লসটা কত হবে ট্রান্সফরমারে। ডাইরেক্টলি আমরা এটা জেনে যেতে পারবো। ঠিক আছে, ম্যাক্সিমাম কপার লস কত হয়, ফুল লোডে কপার লস কত হয়, তো হাফ লোডে কত হবে, এগুলো সব আমরা আইডেন্টিফাই করতে তখন পারবো এই পার্টিকুলার টেস্টে। আগের ছবি আর এই ছবির মধ্যে সিমিলারিটিস আর ডিসিমিলারিটিস কি? সিমিলারিটিস মানে দেখতে সেম, ডিসিমিলারিটিস হচ্ছে এখানে দুটো চেঞ্জেস করা হয়েছে। সেটা কি? এক হচ্ছে যে সাপ্লাইটা আমরা দিচ্ছিলাম, দেখো এই পোর্শনটুকু দেখতে সেম আগেরটার মতন, তাই তো, এই পোর্শনটুকু, কিন্তু এখানে দেওয়ার আগে কী করেছি, একটা অটো ট্রান্সফর্মার আমরা কানেক্ট করেছি। অটো ট্রান্সফর্মার দিয়ে কী করতে পারছি, আমরা ভ্যারিয়েবল ভোল্টেজ সাপ্লাই দিতে পারবো, এটা প্রয়োজন আছে। তো অটো ট্রান্সফর্মারকে আবার সাপ্লাই দিচ্ছি কোথা থেকে না, মেন জায়গা থেকে, লাইন আর নিউট্রাল, এটা হচ্ছে সাপ্লাই। ঠিক আছে, এখানে অটো ট্রান্সফর্মার যে রেটিংয়ে, সেই রেটিংয়ে সাপ্লাই দেবো, এখান থেকে আমরা আউটপুট নিয়ে কাজটা চালাবো। কিন্তু এগেন এখানে একটা ওয়াট মিটার, অ্যাম্প মিটার, ভোল্ট মিটার আছে, ফলে এই রিডিংগুলো আমরা পাবো। আরেকটা চেঞ্জেস করা হয়েছে, সেটা হচ্ছে যে সেকেন্ডারিটা আগের বার দেখো ওপেন ছিল, এবার কি করা হয়েছে, সেকেন্ডারিটাকে একটাকে শর্ট করে দেওয়া হয়েছে। সেকেন্ডারিকে দুমাথাকে একটা তার দিয়ে শর্ট করে দিয়েছি, আউটপুটের টার্মিনাল দুটোকে টাচ করে দিয়েছি, তাহলে এটা শর্ট সার্কিট হয়েছে, সেকেন্ডারিটা শর্ট সার্কিট, তাই এই টেস্টটার নাম বলা হয়েছে শর্ট সার্কিট টেস্ট। ঠিক আছে, এইবার আমরা কি করব, যে ধীরে ধীরে আমরা এই ভ্যারিয়াকটাকে প্রথমে জিরোতে রাখবো, রেখে সুইচ অন করব, করে আস্তে 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 ভ্যারিয়াকটাকে ইয়েটাকে বাড়াতে থাকবো, দিয়ে এই ট্রান্সফর্মারের যে ফুল লোড কারেন্ট ক্যাপাসিটি আছে, ম্যানুফ্যাকচার যে রেটিংয়ের কারেন্টের জন্য এটাকে বানিয়েছে, সে এটা 10 অ্যাম্পিয়ারের জন্য বানানো হয়েছে। মনে করো যে এটা 10 অ্যাম্পিয়ার কারেন্টের জন্য বানানো হয়েছে। যখনই প্রাইমারি দিয়ে 10 অ্যাম্পিয়ার কারেন্ট যাওয়া শুরু করছে, তখনই আমরা কি করব, এই ভোল্টেজ বাড়ানোটাকে বন্ধ করে দেবো। ঠিক আছে, তাহলে এটা ফুল লোড অবস্থা কারেন্ট যাচ্ছে, ফুল লোড কারেন্ট। এবার যদি এটা তুমি দেখতে যাও যে না আমি সেকেন্ডারির দিকটাকে ঠিক রাখবো, তখন দেখবে সেকেন্ডারি দিয়েও কী হচ্ছে, সেকেন্ডারিতেও একটা যদি অ্যামমিটার কানেক্ট করো, নো প্রবলেম, তুমি শর্ট করে রাখতে পারো, বা সেকেন্ডারিতে একটা অ্যামমিটারও লাগিয়ে রাখতে পারো। সেকেন্ডারিতে একটা অ্যামমিটার লাগিয়ে সেখানেও দেখবে যে রেটেড কারেন্টটাই যাচ্ছে, সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ের যে রেটেড কারেন্ট সেটাই যাচ্ছে, প্রাইমারি দিয়েও অলমোস্ট রেটেড কারেন্টই যাচ্ছে, যেখানে বিশেষ কোনো ডিফারেন্স তুমি দেখতে পারবে না। ফলে একদিকে একটা অ্যামমিটার লাগালেই হয়, তুমি শর্ট সার্কিট করেও শুধু রেখে দিতে পারো কোনো অ্যামমিটার না লাগিয়ে। তো আস্তে আস্তে আমরা জিরো থেকে ভোল্টেজ বৃদ্ধি করতে থাকবো, করতে করতে গিয়ে দেখবো যে দুদিকে অ্যামমিটারই যখন রেটেড কারেন্ট দেখাচ্ছে, যে এই দিকের পার্টিকুলার প্রাইমারি কয়েলেরও একটা রেটেড কারেন্ট আছে, সেই কারেন্টটা যখন যাচ্ছে, তখন দেখবে সেকেন্ডারি দিয়েও একটা রেটেড যে কারেন্টটা আছে লেখা, সেই কারেন্টটা যাচ্ছে। ঠিক আছে, তখনই গিয়ে কী করবো, আমরা আর ভোল্টেজটা বাড়ানো বন্ধ করে দেবো, দিয়ে এই অবস্থায় আমরা ওয়াট মিটার, অ্যামমিটার, ভোল্ট মিটার রিডিংগুলো নেব। ঠিক আছে, দিয়ে তারপরে আমরা তাকে অ্যানালিসিস করব। তো এই টেস্টটা থেকে আমরা যেগুলো জানতে পারি সেগুলো হচ্ছে কি না, আমাদের কপার লসটা কী হবে সেটা জানতে পারি। ঠিক আছে, তারপরে আমরা যেগুলো জানতে পারি সেগুলো হচ্ছে যে এর ইকুইভ্যালেন্ট সার্কিটটা কী হবে, মানে এই ট্রান্সফর্মারটা যখন এই অবস্থায় আছে তখন তার ইকুইভ্যালেন্ট সার্কিটটা কেমন। আমরা বলতেই পারি যে এই অ্যামমিটার, ভোল্ট মিটার, এগুলো তো ইনস্ট্রুমেন্ট, এগুলো না থাকলেও কি ট্রান্সফর্মারটা কাজ করতো না? করতো। পার্টিকুলার সাপ্লাই দিয়েছি, ট্রান্সফর্মারে ডাইরেক্টলি চলে গেছে জিনিসটা। ওয়াট মিটার না থাকলেও সেই পাওয়ারটা লস হতো, অ্যামমিটার না থাকলেও সেই পরিমাণ কারেন্টই যেত, ভোল্ট মিটার না লাগালেও সেই ভোল্টেজটাই অ্যাপ্লাই করা হতো। ঠিক আছে, চলো এই ইনস্ট্রুমেন্টগুলো নেই, তাহলে এই ওয়াইন্ডিংটা শুধু কানেক্টেড আছে একটা সাপ্লাইয়ের সঙ্গে, পার্টিকুলার একটা ভোল্টেজে। তখন আমাদের দেখতে লাগবে যে এখানে এই ওয়াইন্ডিংটা, এটা কি আছে, সাপ্লাইয়ের সঙ্গে যেন মনে হবে যে কানেক্টেড আছে, লোড আর নিউট্রালের সাপেক্ষে, তাই না? ওকে, যেটা প্রাইমারি ভোল্টেজ সেটা এখানে দেওয়া হয়েছে, যেন মনে হবে এখানে একটা সেই অ্যামাউন্ট অটো ট্রান্সফর্মার থেকে যে ভোল্টেজটা দিচ্ছি সেটা যেন এখানে দেওয়া হয়েছে বলে মনে হবে, প্রাইমারি ভোল্টেজ। ওকে, এই ভোল্টেজ পরিমাণ অ্যাপ্লাই করা হয়েছে বলে মনে হবে। আর কি থাকবে না, এই কয়েলটার কি আছে, এই কয়েলের ভেতরে দুটো জিনিস আছে, সেটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স আছে আর একটা হচ্ছে ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স আছে। ঠিক আছে, তাহলে কয়েলের কি আছে, দুটো জিনিস আছে, একটা হচ্ছে রেজিস্ট্যান্স আর একটা ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স। কয়েলটাকে ইটসেলফই আমরা অ্যাজ এ ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স রূপে দেখালাম, আর রেজিস্ট্যান্সটাকে দেখালাম যে ওর সঙ্গে সিরিজে কানেক্টেড আছে। তাহলে এই রেজিস্ট্যান্সটা কী হবে, সেকেন্ডারিটাও শর্ট,
সেকেন্ডারির দিকের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে তার রেজিস্ট্যান্স আছে, প্রাইমারির দিকের রেজিস্ট্যান্স আছে, সম্পূর্ণ মোট যে দুটো কয়েলেরই মোট যে রেজিস্ট্যান্স সেটা রিপ্রেজেন্ট করছে এ, তাকে আমরা নাম দিলাম আর ইকুইভ্যালেন্ট, আর ই ফর ইকুইভ্যালেন্ট। আর প্রাইমারি কয়েলেরই ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স, সেকেন্ডারি কয়েলের ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স, এই দুটো মিলেই এটাকে নাম দিলাম হচ্ছে এক্স এল ইকুইভ্যালেন্ট দিতে পারো বা এক্স ইকুইভ্যালেন্ট দিতে পারো, একবারে ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, তো সার্কিটটা যেন এরকম আর কি। ঠিক আছে, ওকে। আর এই ট্রান্সফর্মার ভেতর দিয়ে মনে হবে যেন একটা আই অ্যামাউন্ট সামথিং কারেন্ট যাচ্ছে, এখান থেকে যে কারেন্টটা অ্যামিটার দেখাচ্ছে সেই কারেন্টটা ট্রান্সফর্মার ভেতর দিয়ে যাচ্ছে। আর আমরা যে জায়গাটা শর্ট সার্কিট করেছি সেটাকে মনে করো যে এটা প্রাইমারি, একবারে এই পাশে দেখালে সবচেয়ে ভালো হতো, আমি একটু চেঞ্জ করে দিই। হ্যাঁ, মনে করো যে এই জায়গাটা শর্ট করে দিয়েছি, আর এই জায়গায় হচ্ছে আমরা কি দেখালাম, আমাদের ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্সটাকে দেখালাম, ফলে এটা হচ্ছে এক্স ইকুইভ্যালেন্ট, এখান থেকে যে কারেন্টটা যাচ্ছিলো সেটা। এটা ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স আর রেজিস্ট্যান্স দুটো সিরিজে আছে। আর এই মাথাটা কী করা আছে, এই পাশে সেকেন্ডারি যেমন শর্ট করেছি সেটাকে দেখিয়ে দিলাম যে এখানে এটা শর্ট পাথটা, শর্ট সার্কিট, এই শর্ট সার্কিটটাকে এভাবে দেখানো হলো। তাহলে এই শর্ট সার্কিটের দু মাথায় ভোল্টেজ কত হবে, শর্ট সার্কিট ভোল্টেজ হবে যেটা অলমোস্ট জিরো হবে, ভিএস বা শর্ট সার্কিট ভোল্টেজ বা শর্ট সার্কিট সেকেন্ডারি ভোল্টেজ, যেটা অলমোস্ট জিরো হবে এই দুটো পাথের দু মাথায়, কারণ এইটা শর্ট করে দেওয়া হয়েছে নো রেজিস্ট্যান্স আলা তার দিয়ে, ফলে জিরো হবে। তো এইগুলোই আছে। এবার যেটা ইন্টারেস্টিং ব্যাপার, তুমি যে অটো ট্রান্সফর্মার দিয়ে সাপ্লাই দিচ্ছিলে না, সেটা হচ্ছে এই প্রাইমারি ওয়াইন্ডিংয়ের যে রেটেড ভোল্টেজ সেই ভোল্টেজটা দিতে হয় না, হার্ডলি 2 থেকে 5% কি 6% ভোল্টেজ দিলেই হয়। এই কয়েলের যে রেটেড ভোল্টেজ আছে সেই রেটেড ভোল্টেজের 5 থেকে 6%, সাপোজ এই কয়েলের ভোল্টেজ 1000, তাহলে তার 5% কত হবে, 50 ভোল্ট, তাহলে 1000-এর জন্য মাত্র 50 ভোল্ট, তাহলে 11,000-এর জন্য কত হবে, 550 ভোল্ট, তাই তো? 1000-এ 50 হলে 11-তে কত হবে, 550 হচ্ছে, তাই তো? তা 550 ভোল্ট দিতে হবে শুধুমাত্র, তাহলেই দেখবে যে একদম রেটেড কারেন্ট এই অ্যামমিটার দিয়ে, আর শর্ট সার্কিট করা আছে সেই দিকের অ্যামমিটার দিয়েও রেটেড কারেন্ট ফ্লো হচ্ছে। রেটেড কারেন্ট মানে কি, কয়েলটা পার্টিকুলার একটা কারেন্টের জন্য ট্রান্সফর্মারে একটা আউটপুট লেখা আছে গায়ে, যেটা 10 অ্যাম্পিয়ারের ট্রান্সফর্মার, পার্টিকুলার এত ভোল্টেজে 10 অ্যাম্পিয়ার, ওই দিকের কয়েল থেকে নিতে গেলে একটা সামথিং কিছু একটা অ্যাম্পিয়ার লেখা আছে ট্রান্সফর্মার গায়ে, যেটা তার রেটেড কারেন্ট, সেই কারেন্টটা ফ্লো করা শুরু করে দিচ্ছে। তাহলে যদি ফুললি ভোল্টেজ দিয়ে দিতাম আমাদের কী হতো, যেহেতু এই ট্রান্সফর্মার সেকেন্ডারি শর্ট, তখন হিউজ অ্যামাউন্ট একটা কারেন্ট যেত। তাই আমরা কি করেছি, এটাকে ডাইরেক্টলি নিয়ে গিয়ে মেন সাপ্লাইয়ে, মানে যেটা রেটেড ভোল্টেজ প্রাইমারি সেই ভোল্টেজের সঙ্গে লাগাতে হয়নি। ঠিক আছে, ওকে। সেটা কি করতে হয়েছে, সেটা শুধুমাত্র তার 5 থেকে 10% ভোল্টেজ অ্যাপ্লাই করলেই কী হচ্ছে, আমরা দেখবো রেটেড কারেন্ট যাওয়া শুরু করছে। মানে তার থেকে বেশি ভোল্টেজ দিলে কী হবে, আরও বেশি কারেন্ট যেতে থাকবে, আর যেটা কী করে কয়েলটাকে বার্ন করে দিতে পারে, আমাদের ট্রান্সফর্মারটা ড্যামেজ করে দেবে। ঠিক আছে, লাইনে ফিউজ উড়ে যাবে, তো বাকি অন্যান্য ইনস্ট্রুমেন্টেরও ক্ষতি হবে। তা তার হাত থেকে বাঁচার জন্য আমরা কী করেছি, প্রথমেই যেহেতু ভোল্টেজটা খুব কম দিতে হবে, প্রাইমারি যা ভোল্টেজ তার মাত্র 5% থেকে 6% ভোল্টেজ, তা আমরা কী করছি, আগে একটা অটো ট্রান্সফর্মার লাগিয়ে নিয়েছি, সেটা দিয়ে ধীরে ধীরে ভোল্টেজ বাড়িয়ে যেই দেখছি রেটেড কারেন্ট যাচ্ছে তখন দাঁড় করিয়ে দিয়েছি। আর সেই সময় যদি এই ভোল্টেজটা, ভোল্ট মিটারে যেটা দেখাবে সেই ভোল্টেজটা ফিউ হান্ড্রেড বা ফিউ ভোল্টেজই দেখাবে, 10, 20, 30, 40 বা 50 বা 100, 200, 150 দেখাবে বড় বড় ট্রান্সফর্মারের জন্য, সেটা সাফিসিয়েন্ট হবে আর কি। এবার আমাদের প্রশ্ন হচ্ছে যে তাহলে এই টেস্টটা আমরা কোন দিকে করব। দেখো, এই টেস্টটা দুটো কারণের জন্যই আমরা হাই ভোল্টেজ সাইডের দিকে করব। মানে টেস্টটা করব কোন দিকে, এইচভি সাইডে, আর এলভি সাইডটাকে কী করবো, শর্ট করব। দেখো, ট্রান্সফর্মারে একটা সামথিং আউটপুট ক্যাপাসিটি আছে, যাকে আমরা কী দিয়ে লিখি, যাকে আমরা লিখি হচ্ছে ট্রান্সফর্মারের ক্যাপাসিটিকে কেভিএ দিয়ে লিখি, কিলো ভোল্ট অ্যাম্পিয়ার। এবার কেভিএ রেটিংটা যদি ট্রান্সফর্মার 100% এফিশিয়েন্ট হয়, তাহলে প্রাইমারি থেকে যা নিচ্ছে সেকেন্ডারির দিকে ততটা আউটপুট দিচ্ছে। যদিও কোনো ট্রান্সফর্মার 100% হয় না,
হয়তো 90% ট্রান্সফর্মার এফিসিয়েন্সি যদি হয়, তাও যেটা নিচ্ছে তার 90% আউটপুটে দিচ্ছে, তাহলে আউটপুটে প্রচুর পাওয়ার দিচ্ছে, তো ট্রান্সফর্মার রেটিং অনেক বেশি হয়। ফলে সেকেন্ডারি মানে লো ভোল্টেজ সাইড যেদিকে হয়, লো ভোল্টেজের মান কম, মানে ভি এর মান কম, তাহলে কী হবে, এ এর মান অনেক বড় হয়। তাই ভি আর এ এর গুণফল যেটা, সেটা লো ভোল্টেজ সাইডে যা ইজিক্যাল টু বলতে পারি যে প্রাইমারি সাইডের দিকেও তাই। কারণ যদি ধরে নিচ্ছি ট্রান্সফর্মারটা 100% এফিসিয়েন্ট, তাহলে প্রাইমারির দিকে কেভিএ রেটিং ইজিক্যাল টু সেকেন্ডারির দিকে কেভিএ রেটিং, মানে লো ভোল্টেজের দিকে। ধরো এবার হাই ভোল্টেজের দিকে কী হবে, হাই ভোল্টেজের দিকে ভোল্টেজের মানটা অনেক বেশি বড়, অ্যাম্পিয়ারের মান তখন কী হবে, অনেক ছোট, কম অ্যামাউন্ট কারেন্ট নিলেই কী হবে, এই যে গুণফলটা তৈরি হবে, কেটাকে বাদ দাও, শুধু কেটা ভার কিলোকে বোঝাচ্ছে, হাজার গুণকে বোঝাচ্ছে, সো ভিএ রেটিং ভোল্টেজ আর কারেন্টের গুণফল। সেক্ষেত্রে সেকেন্ডারির দিকে সেম পরিমাণ কেভিএ রেটিংয়ের জন্য কী হবে, ট্রান্সফর্মারের ভোল্টেজটা সেকেন্ডারিতে মানে লো ভোল্টেজ সাইডে কী হয়, অনেক ভোল্টেজ কম হয়, তখন এর সঙ্গে ম্যাচিং করতে গেলে ভি এর মান বড়, এর মান ছোটো, একটা গুণফলটা একটা বড় মাপের একটা গুণফল এসছে, এদিকে সেটাকে ব্যালেন্স করতে গেলে কী হবে, ভোল্টেজের মান ছোটো এখানে, তাহলে এখানে কে বড় হবে, কারেন্টের মান, অ্যাম্পিয়ার। অতএব যদি লো ভোল্টেজ সাইডের দিকে, এটা হচ্ছে এলভি সাইড আর এটা হচ্ছে এইচভি সাইড, হাই ভোল্টেজ সাইড, এটা লো ভোল্টেজ সাইড। হাই ভোল্টেজ সাইডে ভোল্টেজের মান বড় কিন্তু কারেন্টের অ্যামাউন্ট খুব কম হয়, আর লো ভোল্টেজ সাইডে কী হয়, ভোল্টেজের মান কম হয় কিন্তু কারেন্টের মান অনেক বেশি হয়। তাই যে সমস্ত ওয়েল্ডিং ট্রান্সফর্মারগুলো হয় তাদের আউটপুটে 100, 150, 200, 400, 600 অ্যাম্পিয়ার কারেন্ট হচ্ছে সেকেন্ডারি, যখন শর্ট হয় ওই আর্কটা তৈরি হয় তখন কারেন্ট ফ্লো হয়। কিন্তু প্রাইমারি দিক যেখান থেকে সাপ্লাই দেওয়া হয়েছে, হ্যাঁ 3 ফেজ সিস্টেম হোক বা সিঙ্গেল ফেজ সিস্টেম, 240 ভোল্ট বা 415 ভোল্ট, যেটাই সাপ্লাই পাক না কেন, সেখান থেকে কারেন্ট মাত্র ফিউ অ্যাম্পিয়ার্স, 5, 10, 15 অ্যাম্পিয়ার কারেন্ট নিচ্ছে। ওদিকে কত 150, 200, 400 অ্যাম্পিয়ার কারেন্ট হচ্ছে সেকেন্ডারি দিকে, কারণ সেকেন্ডারি সাইডের ভোল্টেজ কম, কারেন্টের মান প্রচুর বেশি, কারণ ভোল্টেজ কারেন্টের গুণফল যেটা, সেটা সমান সমান হচ্ছে প্রাইমারির দিকের ভোল্টেজ আর কারেন্টের গুণফল। তো প্রাইমারির দিকে ভোল্টেজ বেশি, কারেন্টের মানটা তখন অনেক কম। তো যদি এটাই হয় তাহলে দেখো, যেহেতু এই ট্রান্সফর্মারটার ভেতর দিয়ে রেটেড কারেন্ট যেতে হবে, রেটেড মানে মনে করো এটা একটা বড় ক্যাপাসিটির ট্রান্সফর্মার, তাহলে বড় ক্যাপাসিটির ট্রান্সফর্মার হলে তার যেটা লো ভোল্টেজ কয়েল, সেখান দিয়ে প্রায় 150, 200 অ্যাম্পিয়ার কারেন্ট যায়, আর প্রাইমারি দিয়ে হয়তো 7, 10 অ্যাম্পিয়ার কারেন্ট যায়। বুঝলে তো, আমাদের পাড়ায় যে ট্রান্সফর্মারগুলো হয়, ধরো 100 kVA ট্রান্সফর্মার, তো সেখানে তোমরা দেখো যে ওদিকে 11,000 ভোল্টেজ সাপ্লাই দেওয়া হয় হাই ভোল্টেজের দিকে, সেদিকে কারেন্ট কী হয়, খুব কম হয়, তার জন্য ফিউজটা খুব পাতলা দেওয়া হয়। আর লো ভোল্টেজ সাইড যেদিকে হয়, যেটা আমাদের বাড়ির দিকে আসে, সেই দিকে কী হয়, সেদিকে কারেন্টের মান ওই তার দিয়ে প্রায় অনেক বেশি হয়, 170, 80, 90, 100 অ্যাম্পিয়ার এরকম কারেন্ট রেটিং হয়। ঠিক আছে, কারেন্টের মান, তার জন্য ফিউজটা মোটা থাকে। ফলে লো ভোল্টেজ সেদিকে কারেন্ট বেশি, আর যেদিকে হাই ভোল্টেজ সেদিকে কারেন্টের মান কম। ফলে তুমি যদি একটা অ্যামমিটার লাগাতে যাও, কোন দিকে লাগাতে চাইবে, 100, 150, 200 অ্যাম্পিয়ারের অ্যামমিটার কি সহজে অ্যাভেলেবেল না, তার জন্য আলাদা করে সিটি লাগবে, তো অ্যামমিটার অত ইজিলি অ্যাভেলেবেল নয়। কিন্তু প্রবলেম হচ্ছে যে যদি 11,000-এর দিকেই আমরা এই সাপ্লাইটা দিই, তাহলে 11,000 ভোল্টেজকে আমাকে সাপ্লাই দিতে হচ্ছে না, 11,000-এ হার্ডলি 5% বলেছি, তাহলে 11 কেভি মানে 11,000-এর 5% কত হয়, 550। ঠিক আছে, তো 550 হয়, 550 ভোল্টটা খুব সহজেই পাওয়া যায়। ফলে এদিকে ভোল্টেজটাও কম দিচ্ছে হচ্ছে, 550 ভোল্টের ভোল্টমিটারও সহজে পাওয়া যাবে, আর এদিক দিয়ে কারেন্টের মানও খুব কম, 1, 2, 3 অ্যাম্পিয়ার, 4 অ্যাম্পিয়ার হয়ে থাকে, ফলে সেই রেঞ্জের অ্যামমিটার পাওয়াটা সহজ। আর 550 ভোল্টে অ্যামমিটার কাজ করা কোনো ব্যাপার না। 11,000 ভোল্টেজের কয়েল, হাই ভোল্টেজ কয়েল, অথচ তার 5% কারেন্ট দিতে হচ্ছে, তাই না, তার 5% ভোল্টেজ অ্যাপ্লাই করতে হচ্ছে, বা 6% বা খুব বেশি হলে 10% ভোল্টেজ অ্যাপ্লাই করতে হচ্ছে, তাতে কি কাজ হয়ে যাচ্ছে। কিন্তু সেই সেম টেস্টটাই যদি আমি এদিকে করতাম, লো ভোল্টেজের দিকে আমি কি বললাম, ধরো বড় সাইজের ট্রান্সফর্মার, পাড়ায় বসানো আছে এমন ট্রান্সফর্মার, সেখানে কী হতো 100 অ্যাম্পিয়ার কারেন্ট বা 200 অ্যাম্পিয়ার বা 300 অ্যাম্পিয়ার কারেন্ট রেটিং। ফলে তোমাকে যে অ্যামমিটারটা লাগাতে হতো, যদি এটা লো ভোল্টেজের দিকে করতাম, তাহলে এই অ্যামমিটারের সাইজ কত হয়ে যেত, 100-200 অ্যাম্পিয়ার, 300 অ্যাম্পিয়ারের। আর ভোল্টেজটা কত হতো, যেহেতু লো ভোল্টেজ 415 ভোল্টেজের আউটপুট দেয়, বা 240 ভোল্ট আউটপুট দেয়, ধরো 240 ভোল্ট, তার 5% কত হবে, তার মাত্র 12 ভোল্ট। তো 12 ভোল্ট এসি দেওয়াটা অনেক ডিফিকাল্টিস হয়ে যায় ওখানে,
যেখানে 200 অ্যাম্পিয়ার কারেন্ট নেবে আর 12 ভোল্ট মাত্র সাপ্লাই দিতে হবে। একটা খুব অদ্ভুত মিসম্যাচ হয়ে যায়। এরকম সহজে এরকমভাবে 12 ভোল্টে 200 অ্যাম্পিয়ার বা 12 ভোল্টে 300 অ্যাম্পিয়ার এরকম সাপ্লাই দেওয়া সম্ভব হয় না। ফলে আমরা এই টেস্টটা কী করি, ইন জেনারেল সমস্ত রকম ক্রাইটেরিয়াকে দেখে আমরা কী করি, হাই ভোল্টেজ সাইডের দিকে পারফর্ম করি। হাই ভোল্টেজের সাইডের দিকে করা সত্ত্বেও কী হয়, লো ভোল্টেজ সাইডটা যেহেতু শর্ট সার্কিট থাকে, তাই ওখান দিয়ে ওই পথে কোনো ইনস্ট্রুমেন্ট নেই। ওর জন্যই বললাম বহু ক্ষেত্রে আমরা অ্যামিটার লাগাতে পারি না, অ্যামিটার বাদ দিয়ে দিই, শর্ট করে দিই শুধু, করে ওদিকে একদম রেটেড কারেন্ট যায়, যে কারেন্টের মান অনেক বেশি। কিন্তু আমরা যেদিকে ইনস্ট্রুমেন্ট লাগিয়েছি সেদিকে অ্যামিটারের রেঞ্জে কারেন্টের মান কী হয়, অনেক কম হয়, ফলে সেই রেঞ্জে অ্যামিটার পাওয়া যায়। ভোল্ট মিটার লাগাতে অসুবিধা হয় না কেন, কারণ যেহেতু হাই ভোল্টেজ কয়েল আর সেখানে তার মাত্র 5% ভোল্টেজ দিতে হয়, সো ইজিলি সেই ভোল্টেজটা অ্যাভেলেবেল হয়, সেই ভোল্টেজের রেঞ্জের ভোল্ট মিটার ওয়াট মিটার সহজে পাওয়া যায়। ঠিক আছে, এই টেস্টটা তুমি চাইলে লো ভোল্টেজ সাইডের দিকেও করতে পারো, কিন্তু আমরা ইন জেনারেল কোন দিকে করি, হাই ভোল্টেজ সাইডের দিকে করি। ঠিক অপোজিট, ওপেন সার্কিট টেস্ট আমরা করি হচ্ছে লো ভোল্টেজ সাইডের দিকে। দেখো এখানে লেখা আছে লো ভোল্টেজ সাইডের দিকে আমরা টেস্টটা করেছি, আর হাই ভোল্টেজ সাইড ওপেন রেখেছি। আর শর্ট সার্কিট টেস্ট কোন দিকে করেছি, হাই ভোল্টেজ সাইডের দিকে, আর লো ভোল্টেজ সাইডের দিকটাকে আমরা শর্ট করে রেখেছি। ঠিক আছে, আশা করি আমি বোঝাতে পারলাম। আরও বিস্তারিত আলোচনা হয়তো পরে করা যাবে, অনেক ফ্যাক্টরস আছে, সেগুলো দেখেই আসলে এই জিনিসগুলোকে সিলেক্ট করা হয়েছে, বাছা হয়েছে। এখন আমি চলে যাব কিছু ইকুয়েশন দেখতে, যে এখান থেকে আমরা কী কী জানতে পারি এই টেস্ট থেকে। এই টেস্টের এই ওয়াট মিটার একটা রিডিং দিয়েছে, ঠিক আছে, যে এই মুহূর্তে কতটা পাওয়ার নিচ্ছে। যেহেতু শর্ট করে দেওয়া, তাহলে প্রত্যেকটা ওয়াইন্ডিংয়ের ভেতর দিয়ে কী হচ্ছে, রেটেড কারেন্ট যাচ্ছে, প্রাইমারি দিয়েও যাচ্ছে, সেকেন্ডারি দিয়েও যাচ্ছে রেটেড কারেন্ট। মনে করে নাও যে 100% এফিশিয়েন্ট, ফলে প্রাইমারি দিয়ে যে পরিমাণ কেভিএ ওদিকে কেভিএ সেই পরিমাণ যাচ্ছে। ফলে এর মধ্যে দিয়ে রেটেড কারেন্ট যাওয়ার ফলে দুটো কয়েলেরই রেজিস্ট্যান্সে আছে, আর সেই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে সবচেয়ে ম্যাক্সিমাম অ্যামাউন্ট কারেন্ট যাচ্ছে, ঠিক আছে, যেটা কেউ হ্যান্ডেল করতে পারে সেফলি, সেই অ্যামাউন্ট কারেন্ট যাচ্ছে। ফলে লসটাও তখন কী হবে, ম্যাক্সিমাম অ্যামাউন্ট হবে, কপার লস। ঠিক আছে, কপার লসটা কী হবে, সবচেয়ে বেশি হবে এই রকম অবস্থাতে। ফলে এই ওয়াট মিটার যে রিডিংটা দেখাচ্ছে, আউটপুট আমরা কিছু লাগাইনি, আউটপুটটা শর্ট করা। এগেন আমি এখন কোনো পাওয়ার নিচ্ছি না, এই সিস্টেম থেকে নিয়ে ব্যবহার করছি না, সবটাই শর্ট করে দেওয়া ভেতরে। ফলে ওয়াট মিটার যে রিডিংটা দেখাচ্ছে তার ভেতরে কী আছে, কপার লসটা আছে। প্রাইমারি ওয়াইন্ডিংয়ের মধ্যে যে কতটা কপার লস হচ্ছে, সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ে কতটা কপার লস হচ্ছে, এই দুটো কপার লসই কী হচ্ছে, বা আই স্কোয়ার আর লস, এই লসটা কী হচ্ছে, ওয়াট মিটার দেখাচ্ছে। প্লাস ওয়াট মিটার কী দেখাচ্ছে, এখানে আয়রন লসটাকেও দেখাচ্ছে, আয়রন লস। এবার দেখো আয়রন লস কী না, যেটা কনস্ট্যান্ট। আমি বলেছি যে ট্রান্সফর্মার যেরকম অবস্থায় হোক না কেন, আয়রন লস কী হয়, ফিক্সড হয়। হ্যাঁ, একদম ঠিক কথা, নো লোড অবস্থায় বা ফুল লোড অবস্থায় আয়রন লস ফিক্সড হয়। কিন্তু এখন প্রশ্নটা হচ্ছে, যেহেতু হাই ভোল্টেজের সাইডের দিকে করেছি বা লো ভোল্টেজের দিকে, যেদিকেই করো না কেন, রেটেড যে ভোল্টেজটা ছিল কয়েলগুলোর, প্রাইমারি কয়েলের, তার থেকে অনেক কম ভোল্টেজ অ্যাপ্লাই করেছি, 5 থেকে 6। ফলে ওই কোরের ভেতরে যে রেটেড যে ফ্লাক্সটা ডেভেলপ করেছে না, সেটাও ভেরি লো, ফ্লাক্স খুব কম। ফলে সিম্পলি আগেই আমরা অ্যানালিসিস করে এসেছি যে ফ্লাক্সের হিস্ট্রিসিস লসটা 1.6 টাইমস হয়, আর এডি কারেন্ট লসের জন্য ম্যাক্সিমাম ফ্লাক্স ডেন্সিটির স্কোয়ার রূপে হয়। তো ফ্লাক্স ডেন্সিটির ওপরে নির্ভর করে, যেহেতু করে সাপ্লাই ভোল্টেজ খুব কম দেওয়া হয়েছে, 5%, 6% সাপ্লাই ভোল্টেজ দেওয়া হয়েছে, যেটা অ্যাকচুয়াল দরকার, তার থেকে এতটা কম পরিমাণ ভোল্টেজ দেওয়া হয়েছে। ফলে কী হয়, আয়রন লসের মানটাও না খুব নেগলেজেবল হয়ে যায়, খুব কম হয়ে যায়। ফলে এই টেস্টে আমরা কী করতে পারি, সাধারণত আমরা কী করতে পারি, খুব সফিস্টিকেট রেজাল্ট যেখানে দরকার নেই, সেই জায়গায় আমরা কী করতে পারি, আয়রন লসটাকে বাদ দিয়ে দিতে পারি। তো এই টেস্টে আমরা কী করি, আয়রন লসটাকে সম্পূর্ণরূপে আমরা বাদ দিয়ে দিই। ঠিক আছে, তাহলে এখানে যে ওয়াট মিটার যে রিডিংটা দেখাচ্ছে সেটা কি, সেটা হচ্ছে শুধুমাত্র এই ওয়াইন্ডিংয়ের ভেতরে যে কপারের জন্য, যে তারের ভেতর দিয়ে কারেন্ট যাওয়ার জন্য তারটা যে গরম হচ্ছে, আই স্কোয়ার আর যে লসটা হচ্ছে, সেই লসটাকে এখানে রিপ্রেজেন্ট করাচ্ছে। ঠিক আছে, তাহলে ডাইরেক্টলি এই ওয়াট মিটার রিডিং থেকে এটা আমরা বলতে পারি। আরও যেগুলোকে আমরা বার করতে পারি সেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, ইকুইভ্যালেন্ট ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স, ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স, এগুলোকে আমরা বার করতে পারি সহজ। ফলে আমরা শর্ট সার্কিট করা আছে, এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, ফলে এদিকে রেজিস্ট্যান্সও ইনভলভ, এদিকে রেজিস্ট্যান্সের মধ্যে দিয়েও রেটেড অ্যামাউন্ট কারেন্ট যাচ্ছে, ফলে প্রাইমারি সেকেন্ডারি দুটো কয়েলই আছে, তার রেজিস্ট্যান্স জানতে পারি। ইকুইভ্যালেন্ট রিঅ্যাক্টেন্স আর জানতে পারি হচ্ছে
ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স, মানে মোট বাধাটা কত সেটাও জানতে পারি। ইম্পিডেন্স বার করা খুব সহজ। তোমরা যদি ইম্পিডেন্স বার করতে চাও তাহলে আমরা কীভাবে পারবো না, জেড ইজ ইকাল টু, আমরা কি জানি, সাপ্লাই ভোল্টেজ বাই হচ্ছে কারেন্ট, এই দুটো দিয়ে ভাগ করবে, তাহলে আমরা জেড এর মান পেয়ে যাবো। তোমাদের এগুলো ইকুয়েশনে যদিও খুব বেশি দেওয়া নেই, কিন্তু আমরা যদি রেজিস্ট্যান্স জানতে চাই, এই যে দুটো কয়েলের মোট রেজিস্ট্যান্সটা কত সেটা যদি জানতে চাই, তাহলে আর ই মোট রেজিস্ট্যান্স, দুটো কয়েলের মোট রেজিস্ট্যান্স কত সেটা যদি জানতে চাই, আমরা কি করব, ওয়াট মিটার রিডিং যেটা দিচ্ছে পিএসসি, এটাকে বলা হচ্ছে পাওয়ার অফ, ডব্লিউএসসিও দিতে পারতে, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। ওয়াট মিটার রিডিং অফ শর্ট সার্কিট পাওয়ার, পিএসসি মানে হচ্ছে শর্ট সার্কিট পাওয়ার, শর্ট সার্কিটের সময় পাওয়ার ডিভাইডেড বাই কী করব আমরা, আই স্কোয়ার এসসি, শর্ট সার্কিট কারেন্টের স্কোয়ার, যেটা মানে এই অ্যামমিটারে যে রিডিংটা দিচ্ছে সেই কারেন্টের স্কোয়ারের সঙ্গে করব। কারণ অ্যামমিটারের কারেন্টটা এদিকে যদি পাঠিয়ে দাও তাহলে দেখো আই স্কোয়ার আর না, এই লসটাকে আমরা কী বলেছি, কপার লস মানে হচ্ছে আই স্কোয়ার আর, যেটাকে হচ্ছে এই ওয়াট মিটারে দেখাচ্ছিল ডব্লু রূপে। এখন আমরা যদি রেজিস্ট্যান্স জানতে চাই তাহলে কী হবে, ডব্লু বাই আই স্কোয়ার আর। এখন রেজিস্ট্যান্স বলতে কী রেজিস্ট্যান্স, শুধু এই প্রাইমারি কয়েলের না, এইদিকে সেকেন্ডারি কয়েলের রেজিস্ট্যান্সও দেখাচ্ছে, তাহলে আর ইকুইভ্যালেন্ট বলেছে ওর জন্য, ইকুইভ্যালেন্ট মানে তুল্য রোধ। আর ডব্লু বলতে এখানে ডব্লু শর্ট সার্কিট অবস্থায় যে পাওয়ারটা, আর কারেন্ট বলতে এখানে শর্ট সার্কিট। সো ইকুয়েশনটাকে এইভাবে দেখানো হয়েছে, এখানে ডব্লুর পরিবর্তে তোমাদের শুধু পি নাম রাখা হয়েছে, কোনো টেনশন নেই, তাহলে আমরা এইভাবে বার করতে পারবো। এখানে একটা জিনিস খেয়াল করার, সেটা হচ্ছে যে দেখো সম্পূর্ণ টেস্টটা করা হয়েছে কোন দিকে, সম্পূর্ণ টেস্টটা করা হয়েছে হাই ভোল্টেজের দিকে। তাই এই যে রেজাল্টটা বেরোচ্ছে, এই রেজাল্টটা যেহেতু হাই ভোল্টেজের সাপেক্ষে বেরোচ্ছে, হাই ভোল্টেজের দিকে করা হয়েছে, তাই আমরা কি করি, এই রেজাল্টের দিকে আমরা কি করি, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অফ এইচ লিখি। এইচ ফর হচ্ছে হাই ভোল্টেজের দিক থেকে দেখলে পরে, হাই ভোল্টেজের দিক থেকে দেখলে পরে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের মান এটা হয়, তাই এখানে এইচ শব্দটাকে দেওয়া হয়। যদি আমরা টেস্টটা লো ভোল্টেজ সাইডের দিকে করতাম তাহলে আর ইকুইভ্যালেন্ট অফ এল লিখতাম, এল মানে হচ্ছে লো ভোল্টেজ সাইডের দিকে পারফর্ম করেছি তাই এল লিখতাম, ঠিক আছে, আর কিছুই না, এটা শুধু হাই ভোল্টেজের দিকে সাপেক্ষে করা হয়েছে বলে তাই এইচটা আসছে বারে বারে। এখানে জেড বার করবো কী করে, জেড ইকুইভ্যালেন্ট, আর এইচ মানে হাই ভোল্টেজের দিকে যেহেতু পারফরমেন্সটা হয়েছে, জেড মানে হয়তো আমরা জানি যে সাপ্লাই, এই যে ভোল্ট মিটারে যে রিডিংটা দেখিয়েছে সেই রিডিংটাকে এখানে লিখবো, শর্ট সার্কিট ভোল্টেজ এটাকে বলে, ডিভাইডেড বাই কারেন্টটা, ভোল্টেজ ডিভাইডেড বাই কারেন্ট করলে এসি সার্কিটে কী বলে, তাকে রেজিস্ট্যান্স বলে না, ভোল্টেজ ডিভাইডেড বাই কারেন্টকে কী বলি, ইম্পিডেন্স বলে, তাই তো। তাই ইম্পিডেন্স ইকুয়াল টু শর্ট সার্কিট ভোল্টেজ বাই শর্ট সার্কিট কারেন্ট, এই করলে পরে আমরা ইম্পিডেন্স জেনে গেলাম। তাহলে রেজিস্ট্যান্সের মান জেনে গেলাম এই ফর্মুলা থেকে, এই ওয়াট মিটারের রিডিংকে কী করলাম, শুধুমাত্র কারেন্টের স্কোয়ার দিয়ে ভাগ করলাম, তাহলে রেজিস্ট্যান্স জেনে গেলাম ইকুইভ্যালেন্ট। আর ভোল্টেজের রিডিংটাকে অ্যামমিটার দিয়ে যেই ভাগ করলাম তখনই কী জেনে গেলাম, আমরা টোটাল বাধা জেনে গেলাম। তাহলে রেজিস্ট্যান্স আর টোটাল বাধা জানি, ইম্পিডেন্স জানি, তাহলে আমরা সহজেই এখান থেকে এক্স ইএইচ বার করতে পারবো, মানে ইন্ডাকটিভ রিয়াক্টেন্সের মান বার করতে পারবো ইকুইভ্যালেন্ট টু হাই ভোল্টেজ সাইডের দিক থেকে, ঠিক আছে, রেসপেক্ট টু হাই ভোল্টেজ। তাহলে কী হবে, এটা ইজিক্যাল টু কী হবে, জেড ইএইচ যে মানটা বেরিয়েছে তার স্কোয়ার, তার থেকে বিয়োগ করবো কি আর ইএইচ যে মানটা বেরিয়েছে তার স্কোয়ার। তাহলে এই ইকুয়েশন থেকে আর ইর মানটা এখানে বসাবো, আর এই ইকুয়েশনের জেডির মানটা এখানে বসাবো, তার স্কোয়ার করে করে বিয়োগ করলে, রুট ওভার করলে আমরা কী জেনে যাবো, টোটাল ইম্পিডেন্স সেটা জেনে যাবো, মানে সরি ইন্ডাকটিভ রিয়াক্টেন্স সেটার মান জেনে যাবে। প্যারামিটার এই দুটো টেস্ট থেকে যে সমস্ত রিডিংগুলো বেরিয়েছে তার থেকে বার করা যায় পাওয়ার ফ্যাক্টর, নো লোড পাওয়ার ফ্যাক্টর, ফুল লোড পাওয়ার ফ্যাক্টর, এই সমস্ত জিনিসগুলো সব বেরোয়। এইটুকু পর্যন্তই রাখছি, ঠিক আছে। শুধু একটা স্ট্যান্ডার্ড একটা অঙ্ক তোমাদের দেওয়া আছে, সেই অঙ্কটা দেখবে, তোমরা দেখে নিজেরাই করতে পারবে, যে দেওয়া আছে যে একটা শর্ট সার্কিট আর একটা ওপেন সার্কিট টেস্ট করা হয়েছে, সেখানে কিছু ডেটা পাওয়া গেছে। আচ্ছা, তোমরা একটা জিনিস দেখো, ওসি টেস্ট করলে পরে কি জানা যায়, ওসি টেস্ট থেকে আমরা একটা ওয়াট মিটার রিডিং পাই, যাকে আমরা W0 নাম রাখতে পারি, এম্পিয়ার রিডিং পাবো, যাকে আমরা I0 বলতে পারি, আরেকটা পাবো কি ভোল্ট মিটার রিডিং পাবো, যাকে আমরা V0 বলতে পারি। তাহলে এই তিনটে রিডিং পাবো। আর শর্ট সার্কিট টেস্ট থেকে আমরা কি জানবো, শর্ট সার্কিট থেকে দেখো ওয়াট মিটারের রিডিং পাবো, তাহলে কারেন্ট কত যাচ্ছে অ্যামমিটারে একটা রিডিং পাবো, আর ভোল্ট মিটারে কতটা ভোল্টেজ অ্যাপ্লাই হয়েছে সেটা দেখতে পারবো। তাহলে অ্যামমিটারের জন্য আই শর্ট সার্কিট অবস্থায় অ্যামমিটার দিয়ে কত কারেন্ট যাচ্ছে সেটা দেখতে পারবো, আর ভোল্ট মিটারে
শর্ট সার্কিট ভোল্টেজটা দেখতে পাবো। তাহলে এই মোট 6টা ইনফরমেশান আমরা পাবো। এই 6টা ইনফরমেশান দিয়ে আমরা কী পাবো, 6টা ইনফরমেশান থেকে আমরা অনেক জিনিসকে বার করতে পারি। তোমাদের শুধু বইয়ের যে পেজ নাম্বার 286 পেজে 286 পেজে শুধুমাত্র শর্ট সার্কিট টেস্টের একটা ইনফরমেশানকে তোমাদেরকে দিয়েছে, যে শর্ট সার্কিট টেস্টে আমরা কী কী জেনেছি যে পাওয়ারটা লস হচ্ছে 268 ওয়াট, কারেন্ট যেটা যাচ্ছে সেটা 8.33 অ্যাম্পিয়ার শর্ট সার্কিট অবস্থায়, হয়তো এই প্রাইমারি কয়েলটা রেটেড কারেন্ট ছিল তাই সেটা এই মানটা। আর ভিএসসির মান কত, শর্ট সার্কিট ভোল্টেজটা কত, শর্ট সার্কিট অবস্থায় ভোল্টেজের মান 72 ভোল্ট। বললাম না খুব কম ভোল্টেজ লাগে, হয়তো কয়েলটা হয়তো 400 ভোল্ট বা 500 ভোল্টের কয়েল, কিন্তু সেখানে মাত্র 72 ভোল্টেজেই এই শর্ট সার্কিট পরিমাণ কারেন্ট যাচ্ছে। এই 3টে রেজাল্ট পেয়েছি। এবার এই 3টে রেজাল্ট থেকে আমরা কী পারবো, আর ইকুইভ্যালেন্ট বার করতে পারবো না, আর ইকুইভ্যালেন্ট টু হাই ভোল্টেজের সাইডে। যেহেতু এই টেস্টটা শর্ট সার্কিট টেস্টটা কী করা হয়, হাই ভোল্টেজ সাইডের দিকে এইচভি সাইডে করা হয়, আর এটা এলভি সাইডে করা হয়। তো শর্ট সার্কিট টেস্টটা যেহেতু হাই ভোল্টেজ সাইডের দিকে করা যায়, তাই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ইজিক্যালটা আমরা কী বলতে পারবো, আমরা যে পাওয়ারটা পেয়েছি ডব্লিউএসসি ডিভাইডেড বাই আইএসসি তার স্কোয়ার, 8.33 তার হোল স্কোয়ার, এগুলোকে ভাগ করলেই আমরা মানে রেজিস্ট্যান্সের মান, মানে ওই ট্রান্সফর্মারটা শর্ট সার্কিট অবস্থায় যে দুটো কয়েলের মোট রেজিস্ট্যান্সের মান হচ্ছে এটা 3.68। অ্যাকচুয়ালি ট্রান্সফর্মার রেজিস্ট্যান্সের মান খুব কম হয়, ইম্পিডেন্সের মান অনেক বেশি, কিন্তু রেজিস্ট্যান্সের ভাগ সেখানে খুব কম হয়, আর ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সের মানটা বেশি আসবে। দেখো নেক্সট আমরা দেখছি যে জেড ইকুইভ্যালেন্ট মানে টোটাল ইম্পিডেন্স সেটা কত, রেফার টু হাই ভোল্টেজ সাইড, তাই এইচ লিখলাম। ইজিক্যাল টু কী হবে, এটা মানে হচ্ছে শর্ট সার্কিট ভোল্টেজ ডিভাইডেড বাই শর্ট সার্কিট কারেন্ট। শর্ট সার্কিটে ভোল্টেজ কত ছিল 72 ভোল্ট, ডিভাইডেড বাই শর্ট সার্কিট কারেন্ট, শর্ট সার্কিট কারেন্ট কত ছিল 8.33 অ্যাম্পিয়ার। এই দুটোকে ভাগ করলে যে মানটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে 8.64 ওহম। তাহলে মোট বাধা হচ্ছে 8.64 ওহম, ঠিক আছে। তার মধ্যে রেজিস্ট্যান্স 3.86 ওহম আর মোট বাধা। তাহলে আর ইকুইভ্যালেন্ট মানে এক্স ইকুইভ্যালেন্ট মানে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সের ইকুইভ্যালেন্ট টু হায়ার ভোল্টেজ সাইডের দিকে, যেহেতু হায়ার ভোল্টেজ সাইডের দিকে টেস্টটা করেছি, তা সেদিক থেকে আমরা যদি করি তাহলে আমরা কী করব, আমরা জানি যে জেড ইকুইভ্যালেন্ট তার স্কোয়ার মাইনাস আর ইকুইভ্যালেন্ট তার স্কোয়ার করে রুট ওভার করলে পাবো। তো এখানে মান হচ্ছে 3.86, এইটা হবে হচ্ছে 8.64, এই মানটার স্কোয়ার মাইনাস হচ্ছে 3.86 তার স্কোয়ার করে রুট করলে যে মানটা বেরোচ্ছে ক্যালকুলেটার করে দেখে নেবে, সেটা 7.73 ওহম। তোমাদের বললাম না রেজিস্ট্যান্সের মান দেখো কয়েলে 3.86, কিন্তু ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সের মান কত, অনেক বেশি। আর এই দুটো বাধা মিলেই কী হয়েছে মোট বাধা, সেটা হচ্ছে এটা। তাহলে পাওয়ার ট্রায়াঙ্গেল তৈরি হয়ে গেল। সো আমাদের যদি একটা পাওয়ার ট্রায়াঙ্গেলকে আঁকি, মানে রেজিস্ট্যান্স বা ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল যাকে বলে, সেই ইম্পিডেন্স ট্রায়াঙ্গেলে আমরা কী পাবো, 3 রকম ইম্পিডেন্স দেখতে পাচ্ছি। থিটা বলে, থিটার মানও বার করতে পারবে এখান থেকে, ঠিক আছে। ট্যান থিটা করো বা কস থিটা করো, যেভাবে করো তোমার থিটার মানও বা পাওয়ার ফ্যাক্টরও জেনে যাবে কত হবে। তো শোনো এখানে ভূমিতে কী আছে, ভূমিতে থাকে হচ্ছে রেজিস্ট্যান্স, তাই তো, তার মান হচ্ছে 3.86 ওহম। এদিকে কী আছে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স, তাই না, এক্স এইচ তার মান সেটা হচ্ছে 7.73 ওহম জেড বলে। তাহলে এটা হচ্ছে রেজিস্ট্যান্স এক্স ইকুইভ্যালেন্ট এইচ সেটা, আর এইটা হচ্ছে টোটাল বাধা জেড ওহম। সো এই হয়ে গেল হচ্ছে আমাদের ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল ছবি কমপ্লিট করা। তো আজকে আমাদের এইটুকুই ছিল। এটা যদি তোমাদের বইয়ে ছিল না, তোমরা ইজিলি বানাতে পারো। শর্ট সার্কিট টেস্ট থেকে আমরা এতগুলো জিনিস জানতে পারলাম, ওপেন সার্কিট টেস্ট থেকেও সেভাবে অনেক কিছু জানা যায়, যেগুলো বিস্তারিত আলোচনা আমাদের ক্লাস যখন শুরু হবে তখন আমরা করতে পারি, বা কারো যদি বিশেষ জানার ইচ্ছে থাকে তাহলে আমাকে পার্সোনালি জানাতে পারো, আমি সেটা নিয়ে পরে একটা ভিডিও করে বুঝিয়ে দেবো। তো থ্যাংক ইউ, আজকে